প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি অমর একুশে গ্রন্থমেলা নিয়ে খবরের কাগজের নিয়মিত আয়োজন খবরের কাগজ লেখক আড্ডায়। আপনাদের সাথে আছি আমি মুশতাক মুকুল, আর আমার সাথে উপস্থিত আছেন এ সময়ের জনপ্রিয় কথাশিল্পী মনি হায়দার। মনি হায়দার, লেখক আড্ডায় আপনাকে স্বাগত। আমি আসতে পেরে খুব ভালো লাগছে এবং আমাকে যে আমন্ত্রণ জানাচ্ছি সেজন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি খবরের কাগজ তোমাকে এবং কামাল ভাইকে। ধন্যবাদ। মনি হায়দার, প্রথমেই জানতে চাই যে এবারের যে বইমেলা একটা ভিন্নতম সময়ে শুরু হলো এবং সে সময়টা হচ্ছে যে ফেব্রুয়ারির একদম শেষ সময় এসে, তো এবারে কোনো নতুন বৈশিষ্ট্য আপনার চোখে পড়লো কিনা, প্রথমেই যদি এই প্রশ্নটি করতে চাই। সেটা তো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে গত 2024 সালে যে 5 আগস্টের ঘটনা ঘটেছে, একটি সরকারের পতন হয়েছে, নতুন একটা সরকার এসছে এবং আমরা এক ধরনের মব সংস্কৃতির মধ্যে ছিলাম, ভয় ছিলাম, ভিতর ছিলাম। তারপর একটা নির্বাচন হয়েছে, নির্বাচনে একটি নতুন সরকার ক্ষমতায় এসছে এবং নতুন সরকারের যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বইমেলা উদ্বোধন করেছেন। তো সব কিছু মিলিয়ে একটি সাম্য, একটি শান্ত, একটি সুন্দর পরিস্থিতি তৈরি হয়েছে। আর বইমেলা নিয়ে লেখক তেমন কোনো ঝামেলা ছিল না। ঝামেলাটা ছিল মূলত প্রকাশকরা অনেকটা ভাগ হয়ে গেছে এবং দ্বিধান্বিত ছিল। আরও একটা ব্যাপার হচ্ছে যে বই এখন বেচা বিক্রি কম হয়। কেন হয়? প্রকাশকেরা কি একটি বইয়ের বিজ্ঞাপন দেয় কোথাও? দেখেছো গত 25-30 বছরে? এখন ফেসবুক বা বিভিন্ন ফেসবুকে তো দিতে পারে, তো সেটাও তো দেয় না। জি। মনে হচ্ছে কি যে লেখক যে বইটি লিখেছে, প্রকাশক প্রকাশ করেছে, এখন লেখকের দায় হচ্ছে কাঁধে কাঁধে নিয়ে এটা বিক্রি করে দেয়া। প্রকাশক মূলত দাগটা তো প্রকাশকের। একটা বই বেরোবে 6 মাস আগে থেকে তার বিজ্ঞাপন চলতে থাকবে, সেই ফেসবুকে চলুক, অনলাইনে চলুক, যেখানেই চলুক, যে আমার প্রকাশনা থেকে অমুক লেখকের এই বইটি বেরিয়েছে, বইটিতে এই আছে নেই। কিন্তু এই যে আমরা যেটা দেখছি যে দিনে দিনে প্রকাশকের সংখ্যা তো বাড়ছে এবং এবং এই সংখ্যা কিন্তু কোনোভাবেই কমছে না। তাহলে এই যে বই মেলাকে ঘিরে, তাহলে কি এটা কি আপনি বাণিজ্যিক আয়োজন বলবেন, নাকি বলবেন যে লেখক পাঠকের এক মিলন মেলার জায়গাটা? বলতে চাই না, এটা হচ্ছে বাণিজ্যিক আয়োজন। আচ্ছা, চিন্তার, চেতনার এবং সংস্কৃতিকে ধারণ করবার যে ঐশ্বর্য এবং যে সৌন্দর্য, সেই বোধটা অধিকাংশ প্রকাশকের নেই। এটা এক ধরনের ব্যবসা। ফলে হচ্ছে কি যে আমাদের যে সৃজনশীল যে মোদ এবং মেধা, সেটা গড়ে ওঠে না। এবার বইমেলায় খুব চমৎকার সব কিছু হচ্ছে, যে 5 আগস্টের পর যে পতন হয়েছে সরকারের এবং যে জুলাই অভ্যুত্থানের যে ছেলেমেয়েরা ছিল তাদের নিয়ে সব কিছু হয়েছে। কিন্তু সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে মুক্তিযুদ্ধের কোনো স্টল নাই। এটা একটা ভয়াবহ বিস্ময়কর ব্যাপার না? এটা অন্যতম তাহলে এবারে বৈশিষ্ট্যের মধ্যে দিয়ে আমি মনে করি যে এটা বাংলা একাডেমি কর্তৃপক্ষ কিংবা যারা আয়োজন করেছে, যারা প্রকাশক সমিতি, তারা হয়তো এই মুক্তিযুদ্ধটাকে ধারণ করে কিনা। আমি যখন দেখলাম যে মুক্তিযুদ্ধ সংক্রান্ত কোনো স্টল নেই, এমনকি মুক্তিযুদ্ধ জাদুঘরকেও আমন্ত্রণ জানায় নেই, অথবা মুক্তিযুদ্ধের বইয়ের একটা আলাদা স্টল থাকা উচিত ছিল, যে আসেন আপনারা মুক্তিযুদ্ধ নিয়ে বলেন। মুক্তিযুদ্ধের কোনো কিছুই নাই। এইটা আমার কাছে একটি ভয়াবহ ইঙ্গিত মনে হচ্ছে। আমি সেটা লেখকের জায়গা থেকে বলছি। আমি কারণ এই আজকে যে আমি লেখক, বাংলাদেশের স্বাধীন বলেই তো লেখক, এবং আরো অজস্র মানুষ যে লেখক, বাংলাদেশ স্বাধীন হয়েছে বলেই, ভাষা আন্দোলন হয়েছিল বলেই লেখক, তাই না? এবং আমরা যে বাংলা ভাষাকে ছড়িয়ে দিচ্ছি, বুকে ধারণ করছি, 71 হচ্ছে মূল কেন্দ্রবিন্দু, মূল পয়েন্ট। সেই 71কে যদি অস্বীকার করি কিংবা ভুলে যাওয়ার চেষ্টা করি, সেটা হবে দুর্ভাগ্যজনক। আপনি বলছিলেন, এবং আপনি শুরুতেই বলছিলেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের কথা বলছিলেন এবং এই উদ্বোধনের কথা বলছিলেন। সেই উদ্বোধনের ক্ষেত্রে তিনি একটি কথা বলেন যে এটিকে একটা আন্তর্জাতিক রূপ দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী নিজেই। তো এই আন্তর্জাতিক রূপ দেওয়ার ক্ষেত্রে কি কি ধরনের ভাবনা থাকতে পারে বা এখন কতটা প্রয়োজন? না, বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলাটা এটা একান্তভাবেই বাঙালির, বাংলাদেশের থাকতে হবে। আন্তর্জাতিক বইমেলার যদি রূপ এবং রূপান্তর ঘটাতে হয়, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমি স্বাগত জানাই একজন বইয়ের মানুষ হিসেবে। কিন্তু সেটা এই বইমেলায় হবে, এই বই কেন্দ্রে হবে কি না, না আলাদা করে হবে, যেমন যেটা ঢাকা এই গ্রন্থকেন্দ্র যেটা আয়োজন করে দেশব্যাপী নানা জায়গায়, ওই রকম, বা একসময় ঢাকার নানা জায়গায় হতো, সেই রকম একটি বইমেলা, খুব এক্সক্লুসিভ বইমেলা হতে হবে। সেটা বাংলাদেশের বাছাই করা হয়তো 50টা প্রকাশক, আর বাইরে থেকে আসবে 50টা প্রকাশক, 100 প্রকাশক নিয়ে সুন্দর করে সুসংগঠিতভাবে, বিন্যস্ত করে, আরও নতুন চিন্তা করে, পৃথিবীর অন্যান্য দেশগুলোর সঙ্গে যোগাযোগ রেখে তারপর যদি সেই বইমেলাটা হয়, সেইটা হয়ে উঠবে কার্যকর। কিন্তু এই গড়ে, এই হরদরের বইমেলা হলে ওই আন্তর্জাতিক বইমেলাটা যথার্থ রূপ ধারণ করবে কিনা সে বিষয়ে আমার সন্দেহ আছে। আপনি প্রশ্ন তুলতে চাচ্ছেন, কিন্তু একটি প্রশ্ন এখানে কিন্তু এসেই যায় যে এই মানের কথা যখন আসে, যে আপনি বলছেন যে এত প্রকাশক এবং মানহীনতার কথা বলছেন। একজন লেখকের লিখবার অধিকার আছে, সে নিম্নমানের লিখুক, বড় লেখক হোক, ছোট লেখক, প্রত্যেকেরই লিখবার অধিকার আছে। প্রকাশকও বইটা বের করবে, বিষয়বস্তুর দিক থেকে যাই থাকুক, বইটা হতে হবে সম্পাদিত এবং নির্ভুল।
নিশ্চয়ই। সেইটা আমার মূল কথাটা হচ্ছে সম্পাদিত হওয়া এবং নির্ভুল হওয়া। যখনই প্রকৃতপক্ষে একজন সম্পাদক একজন প্রকাশকের থাকবে, সে যখন দেখবে যে এই পাণ্ডুলিপিটি মানহীন, সেইটা বের করতে দেবে না। প্রতিটি পাবলিশার, প্রতিটি প্রকাশক তার নিজের সম্পাদক থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, যদি সম্পাদক অনেক টাকা দিতে হবে তাকে, সম্পাদক কিন্তু সে লেখে না, কিন্তু সে হচ্ছে যে অনেক বেশি জ্ঞানী থাকে, অনেক বেশি জানে সে। তো ফলে কি হবে, ওকে রাখতে হলে অনেক টাকা দিতে হবে। তাহলে তুমি একলা না পারো, তুমি 10 জনে মিলে একজন সম্পাদক রাখো। তার কাজ হবে সারা বছর ধরে প্রকাশিত পাণ্ডুলিপিগুলো সে দেখে দেয়া। তাইলে কি হবে, এবং যখনই ওই সম্পাদক দেখবে যে অমুকের দেয়া এই বইটির পাণ্ডুলিপিটা যথার্থ নয়, সে বাতিল করে দেবে, তাইলে আর আসবে না। এটা শেখার দরকার আছে, একটা ছাকনির দরকার, উৎকৃষ্ট একটা বাছাইয়ের একটা দরকার আছে, কারণ এই লেখার উপর তো আমাদের আসলে জাতিসত্তা বলি বা যাই বলি তার বিকাশে নির্ভর করে। তো মনি হায়দার, আপনাকে যদি বলি যে প্রথম বইমেলার স্মৃতি আপনার কি মনে পড়ে? এটা 80 দশকের শেষ দিকের ঘটনা বলছি। তখন তো বইমেলাটাই বাংলা একাডেমিতে ভেতরে ছোট হতো এবং প্রচুর লোকজন আসতো, শরীর মিলে যেত, ময়লা ধুলা আবর্জনা, পুকুরের ওই পাশ ঘিরে লোকজন আসতো। আমরা এখান থেকে যেতাম, মানে যেতে যে কি কষ্ট হতো, এখান থেকে ওই পারে যেতে আধা ঘন্টা লাগতো পুকুরের যেতে। হ্যাঁ, আসলে সেটা ওই সময় তো এত ছিল না, মানে এই মোবাইল ছিল না, এত ভিডিও ছিল না, সুতরাং ওই এটা চিত্তের ভেতরে আমাদের আছে, এটা প্রকাশ করা যাবে না। কিন্তু সেইটা ছোটখাটো হলেও খুব আন্তরিক ছিল, খুব বর্ণিল ছিল, খুব রঙিন ছিল, এবং ভাষা শহীদদের প্রতি এক ধরনের নিবিড় শ্রদ্ধাও ছিল, যে শ্রদ্ধাটা এখন অনেকটা পোশাকিতে পরিণত হয়েছে। তো এই যে আত্মিক যে বিষয়টার কথা বলছেন, যে পোশাকি এবং আত্মিকের জায়গাটাতে, এই লেখার মধ্যে কিন্তু আপনার লেখার মধ্যে সেই আত্মিক জায়গাগুলো আমরা দেখি, যে এই যে আপনার যে দৃশ্য বা মানুষ বা এই যে নিঃশব্দ কোনো ব্যথা, এগুলো থেকে কি আপনার লেখালেখিতে আসা বা এই জায়গাগুলো থেকে না, আমার লেখালেখিতে আসবার পেছনে হচ্ছে যে একটা বই হচ্ছে দায়ী। আমার বড় ভাই রুহুল আমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন, এবং আমার বাড়ির দোতলায় আমি যখন 6-7-এ পড়ি তখন একটা বই আবিষ্কার করি, এবং সেই বইগুলো পড়তে পড়তে আমার মনে হয়েছে যে আমার ভেতরে এক ধরনের সৃজনশীলতা তৈরি হয়। এবং তখন খুব ছোট মানুষ, মনে হচ্ছে ওই বইটা প্রত্যেকটি ঘটনা সত্য। কেমন আমি সেখানে পড়েছি সেই বয়সেই রুমে নাফাজের দস্যু বনহর, আমি পড়েছি কাজী আনোয়ার হোসেনের রানা সিরিজ, মাসুদ রানা, আমি পড়েছি নজিবুর রহমান সাহিত্যরত্নের আনোয়ারা, আমি পড়েছি এম আব্দুল জলিলের সুন্দরবনের ইতিহাস, আমি পড়েছি কাজী ইমদাদুল হক রচনাবলীর প্রথম খণ্ড, আব্দুল্লাহ উপন্যাস আমি সেই প্রথম খণ্ডে সেই কালে পড়েছি। কেমন, আর আমার শৈশব কৈশোরটা ছিল খুব গ্রামীণ পটভূমি, তো নদী গাছপালা, কচা নদী গাছপালা, গ্রামীণ রাস্তাঘাট আমার ভেতরে এক ধরনের বিস্ময়কর জগৎ তৈরি করেছিল। এবং আমার যে নামটা মনি হায়দার, এটা কিন্তু আমার নাম ছিল মনিরুল ইসলাম, কিন্তু আমার মনে হয়েছে যে আমি যখন লেখক হব তখন নামটা একটু আধুনিক হতে হবে। আমি কিন্তু 9-এর নাম নিজে নিজে চেঞ্জ করে ফেলেছি। আচ্ছা, ব্যাপারটা বুঝছো? তো আমার লেখক হওয়ার সিদ্ধান্ত কিন্তু 8-9-এ পড়ার সময়। এবং সেই লেখক হওয়ার সিদ্ধান্ত যে যথার্থই ছিল, সেটা তো আজকের পাঠক মহল সেটা আমি ঠিক জানি না। জনপ্রিয় লেখক মনি হায়দার। কিন্তু এই যে চরিত্রের কথা বলছিলেন বা ইয়ের কথা বলেন, এই যে চরিত্রগুলো যে আপনি সৃষ্টি করেন, তাদের জীবনকে আপনি, চরিত্রের জীবনকে আপনার নিজের জীবনে আমন্ত্রণ জানান। এটা দুটোই, এটা হচ্ছে দুটো বিষয়কে নিয়ে এই একজন লেখকের অন্তর্চেতনে এক ধরনের ক্রিয়া এবং মিথস্ক্রিয়া ঘটে, বিক্রিয়া ঘটে। মানুষ স্বার্থের কারণে, দ্বন্দ্বের কারণে, পরিস্থিতির কারণে, রঙিন জগতের কারণে মুহূর্তে চেঞ্জ হয়ে যায়। আবার চেঞ্জে হয়, আবার কিছু গল্প আছে যে জীবনবোধ আছে যে এটা কখনো তার মৌলিক সত্তাকে হারায় না। হ্যাঁ, আপনি যে দ্বন্দ্বের কথা বলছেন বা মানসিক এই যে এই জায়গাগুলো, আবার বাস্তবতার কথা বলছেন, কল্পনার কথা বলছেন, এই যে বাস্তবতা এবং কল্পনা, এটা রেসটা কিভাবে আপনি সমন্বয় করেন বা টেনে ধরেন কিভাবে? এটা টেনে ধরি কিভাবে, এটা আসলে এটা বলা খুব মুশকিল। একজন শিল্পী যখন ছবি আঁকেন, ছবিটা কোথায় গিয়ে শেষ করবেন এটা তিনি নিজেও জানেন না। আর তবে আমি যে গল্পগুলো লিখি, উপন্যাসগুলো লিখি, এটা কিন্তু অনেকদিন ধরে আমার মাথায় অনেকদিন ধরে কাজ করে। কাজ করতে করতে আমি একটা মানচিত্র তৈরি করে ফেলি, তারপর আমি লিখতে বসি। শুরু করব কোথায়, শেষ করব কোথায়, এটা ঠিক করে নিই। সম্প্রতি আমি একটা গল্প লিখেছি, সেটা ঔরসজাত বিষ বৃক্ষ। এটা একটা মানুষের কাছে আমি শুনেছি, আমাদের বাইরের এক অফিসের ভদ্রলোকের কাছে। ভদ্রলোক অনেক কষ্ট করে ছেলে মেয়ে জন্ম দিয়েছেন, বড় করেছেন। এখন যে ছেলেটি, সে ছেলেটি হচ্ছে বিয়ে করেছে, এবং তার পছন্দের মেয়েটিকেই এই বাপ মা বিয়ের ব্যবস্থা করেছে, বাসায় থাকে। কিন্তু দেখা গেল বিয়ের পরে ছেলেটি এটা খুব কমন একটা ব্যাপার, হ্যাঁ কমন ব্যাপার। কিন্তু আমি শেষে আমার গল্প, ওই ভদ্রলোক কাঁদছিল গল্প বলতে বলতে, যে দেখেন রাতের বেলা ওই ছেলেটা অফিস থেকে যখন আসে, সে কিন্তু খুব খাবার নিয়ে আসে, এসে ঘরের মধ্যে ঢুকে গিয়ে বউয়ের সঙ্গে খায়। সে মা বাবার বয়স হয়ে গেছে,
আচ্ছা, হ্যাঁ, যে মা বাবাকে যে আচ্ছা ঠিক আছে আমরা খেলাম, তুমি একটু তুমি খাও, একটু খাও। এই যে ব্যাপারটা এটা নাই, বলে কিছুই না। অনেক জীবনে অনেক খেয়েছি, কিন্তু ছেলে যখন গোপনে এসে এটা দেখে, এটা যখন পরের দিন দেখতে পাই ডাস্টবিনটি পড়ে আছে, খাবারের প্যাকেটটা, খুব কষ্ট লাগে। তো এই পর্যন্ত সে বলছে, বলার পর আমি যেটা করলাম যে আমি তো লেখক, আমি তো গল্পকার, আমি তো এক ধরনের প্রতিশোধ নিতেই পারি। তখন আমি কি করলাম, ওই ছেলেটাকে আমি দেশের বাইরে পাঠিয়ে দিলাম 3-4 মাসের জন্য, আর মেয়েটা চলে গেল ওর বাপের বাড়ি। এই ফাঁকে ওই রুমটাকে আমি ভাড়া দিয়ে দিলাম। আচ্ছা, হ্যাঁ, ভাড়া দিয়ে দিলাম। তারপর ওই কয়েকদিন পর ওই বাপের বাড়ি থেকে মেয়েটা আসছে, বউ আসছে, আইসে দেখে যে ঘরের শাশুড় বলছে যে আমি এটা ভাড়া দিয়ে দিয়েছি। বলছে আপনি আপনি কেমন শ্বশুর, আপনি কেমন বাবা, এরকম ভাড়া দিয়ে দিলেন? তখন বলছে যে কেন, সমস্যা কি? আমি ভাড়া দিয়ে দিয়েছি, তোমাদের জিনিসপত্র ওই যে পড়া আছে নিয়ে যাও, এই বাসায় আর থাকতে পারবে না। তারপরে 3 মাস পর ছেলে চলে আসছে, ছেলে নিয়ে আসছে, আর ছেলে যখন আসছে সালিশ হবে বাসায়, ওর মামাকে নিয়ে আসছে, মামা সালিশ করবে। তখন এই লোকটি বলছে যে এই ছেলেকে, দুটো মেয়েকে মানুষ করার জন্য জীবনে কত কিছুই না করেছি, যে বিয়ে করতে চেয়েছে বিয়ে করায় দিয়েছি। এই মেয়েটি বাসায় যখন বিয়ের আগে একদিন বাসায় এসেছিল, সে খুব ভালো রচা বানাতে পারে। আমার জীবনের খুব শখ যে বিকেলবেলা সকালবেলা একটু রচা খাবো। তো এটা আমার কাছে খুব ভালো লেগেছে, যে হয়তো মানুষের কাছে মনে হতে পারে এক কাপ রচা কি আসে যায়, কিন্তু আমার কাছে এটা খুব উপাদেয়, এক কাপ রচা। তো মেয়েটা, আমি সেই জন্যই মুগ্ধ হয়ে, যে আমি আর যাই কল্পনা করেছিলাম যে এই মেয়েটি আমাকে সকাল বিকাল 2 কাপ রচা খাওয়াবে, কিন্তু সব কিছু ওলটপালট করে দিল। সেই মেয়েকে আমি এই বাসায় রাখতে পারি না। আর এই ছেলে, শ্বশুর, আমার সঙ্গে দেখা হয়েছিল, ওদের একটা ফ্ল্যাট দিয়েছে, কারণ শিল্পপতি। আমাকে আজ পর্যন্ত বলে নাই, আমাদেরকে, আমার স্বামী স্ত্রীকে বলে নাই যে আমার শ্বশুর একটা ফ্ল্যাট দিয়েছে। ও মুনাফেক, ওর সঙ্গে আমি থাকতে চাই না। এই যে উপলব্ধির জায়গাটা তৈরি করে দেয়া, এই যে বোধের জায়গাটা বা দায়বদ্ধতার জায়গাটা থেকে যে এই যে মানুষ মনকে, পাঠক মনকে যে নিয়ে আসা, এটাই মনে হয় একজন লেখকের আসলে দায়িত্ববোধের জায়গাটা বা দায়বোধের জায়গাটা। তো আপনার যদি সাম্প্রতিক সময়ের লেখালেখির বিষয়ে কথা বলি, যে এবার আপনার কি কি বই প্রকাশ হলো বা কয়টি বই প্রকাশ হলো? আমার 3টা বই চলে আসছে। এটা হচ্ছে গল্পের বই, আচ্ছা, বন্দি রাজকুমারী ও মাইকেল মধুসূদন দত্ত। আচ্ছা। মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে আমি একটা সিরিজ গল্প লিখছি, এবং 6টা গল্প হয়েছে। এবং গোলাম মুর্শিদের যে আশার ছলনে ভুলি, সেটা একটা অসাধারণ বই। ওই বইটাই মূলত আমাকে পড়তে পড়তে আমাকে এই উদ্বুদ্ধটা করেছে, এবং তার প্রতিটি পৃষ্ঠায় পৃষ্ঠায় গল্প আছে, জীবনের গল্প, তার জীবনের গল্প, সেই পরিবেশ এবং পরিস্থিতি। তো এই গল্পটা লিখেছি ওই নামকরণ, মাইকেল মধুসূদন দত্তের গল্প থেকে নামকরণ। এখানে 14টা গল্প আছে, এটা বের করেছে অনুপ্রাণন। আর একটা উপন্যাস লিখেছি, খুব বড় উপন্যাস, যেটা ওই যে আমি বলেছিলাম যে আমি গ্রাম বাংলার মানুষ, বরিশালের মানুষ, লঞ্চ পথে এসেছি, সেই যে লঞ্চে এসেছিলাম, লঞ্চে আসা যাওয়া করেছি। লঞ্চের কিন্তু একটা চমৎকার জীবন আছে। আমরা ধরো সকালবেলা লঞ্চে উঠতাম, সারাটা দিন যেত, সারাটা রাত যেত, পরের দিন সকালবেলা সদরঘাটে নামতাম। ব্যাপারটা হচ্ছে জ্যোৎস্না রাত, অন্ধকার রাত, ছাদের উপর আছি, বিচিত্র মানুষ আসা যাওয়া। সেই যে মানুষ আসতো, ছাগল নিয়ে আসতো, মুরগি নিয়ে আসতো, গরু নিয়ে আসতো, এই নানা রকমের তরিতরকারি নিয়ে আসতো। সেই মানুষগুলো সবাই তো ঢাকায় আসতো এক ধরনের প্রতিষ্ঠার জন্য, কেমন তারা প্রতিষ্ঠা পেয়েছে, এই সব কিছু মিলিয়ে উপন্যাসটার নাম হচ্ছে মোকাম সদরঘাট। এটা বের করেছে বেঙ্গল বুকস, এবং বড় উপন্যাস, 32 ফরমার উপন্যাস, বড় উপন্যাস। আর এরপরে আরেকটি বই আপনার বেরিয়েছে, সোনার ঘোড়া। না, এটা উড়িতেছে সোনার ঘোড়া। সোনার ঘোড়া এটা হচ্ছে আমার একটা সিরিজ আছে, পাতলাদা সিরিজ, যেমন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের আছে টেনিদা সিরিজ, সেরকম আমার একটা সিরিজ। এই প্রসঙ্গটা নিয়ে আমি একটু বলতে চাই যে আপনার অসাধারণ একটি চরিত্র পাতলাদা। হ্যাঁ, এই পাতলাদা নিয়ে আপনি অনেকগুলো গল্প লিখেছেন, এবং সেই গল্পগুলো জনপ্রিয়তা তুঙ্গে চলে গেছে। এই যে পাতলাদা, এই পাতলাদা ক্যারেক্টারটা কেন আপনি সৃষ্টি করলেন? বা এটা প্রথমে 20-22 বছর আগে যখন এটা লিখতে শুরু করি, শিশুতে, নবারুণে, বাংলা একাডেমির প্রকাশিত ধানশালিকের দেশে, অন্যান্য পত্রপত্রিকায়, তখন সেটা ছিল যে আচ্ছা টেনিদা আছে, তো আমি এরকম একটা গল্প লিখি, দেখি পারি কিনা। তো লিখলাম, তারপর আরও 2টা মনে হলো যেটা একটা মজা, তো ইন্টারেস্টিং, আরও 2টা লিখি। তা 3-4টা লেখার পর মোটামুটি সবাই পাতলাদাকে চিনে গেছে, আমার লেখক বন্ধু পাঠকেরা। আমি অনুপ্রাণিত বোধ করলাম। তারপর প্রতি বছর 2-4-5টা এরকম গল্প লিখি, এবং লিখতে লিখতে পাঞ্জেরির সায়ক ভাই বললো যে পাতলাদা সিরিজের গল্পগুলো দেন। তো গত বছর পাতলাদা সিরিজের গল্প সমগ্র, পাতলাদা গল্প সমগ্র, এটা পাঞ্জেরি থেকে বেরিয়েছে। ওরা তার পাঞ্জেরিতে খুবই চমৎকার প্রোডাকশন করে। তারপর আমি একটা উপন্যাস লিখলাম, উড়িতেছে সোনার ঘোড়া, পাতলাদাকে নিয়েই। আগামী বছর বেরোবে আর একটা উপন্যাস পাঞ্জেরি থেকেই, এই পাতলাদাকে নিয়েই। পাতলাদা আর কতদিন এরকম চলবে? আমি যতদিন বাঁচি ততদিন পাতলাদা আমার সঙ্গেই থাকবে।
পাতলাদা কি জীবনের কোনো একটি জায়গাকে নিজেকে আচ্ছা। পাতলাদাকে দাঁড় করানো না, নাকি এই পাতলাদা কিন্তু একটা ক্যারেক্টারটা- অন্যরকম ক্যারেক্টার। এটা একটি ক্যারেক্টারটা ডাইভার্সিটি আছে। ডাইভার্সিটি কিরকম আমি বলি, আমি যদিও বলেছি পাতলাদা, কিন্তু আদৌ সে পাতলা না, সে যথেষ্ট মোটা, স্বাস্থ্যবান, এবং তার হাত দুটো হচ্ছে বক্তের খেলজির মতো লম্বা, এবং তার কিছু সাগরেদ থাকে। সেই সাগরেদকে নিয়ে নানা রকমের কাণ্ড কারখানা করে, কিন্তু প্রতিটি কাণ্ড কারখানায় সে শেষ পর্যন্ত ব্যর্থ হয়। সে স্বপ্ন অনেক বড় দেখে, এবং এই লিখতে লিখতে আমার ভিতরে পাতলাদা কিন্তু দর্শন তৈরি হয়েছে। দর্শনটা হচ্ছে এরকম, আমাদের সমাজ ব্যবস্থা আমরা এরকম প্রচুর স্বপ্ন দেখি, কিন্তু আসলে সেই স্বপ্নগুলো বাস্তবায়িত হয় না। তো অবাস্তবায়িত স্বপ্নের প্রতীক হয়ে উঠবে হয়তো একদিন পাতলাদা। পাতলাদা, এটা হচ্ছে মূল বিষয়। এর মধ্যে নানা রকম ফ্যান্টাসি আছে, আনন্দ আছে, সুখ আছে, মজা আছে, হাসি আছে। যে সমস্ত ছেলেমেয়েরা পড়েছে তারা খুব আনন্দ পায়, মজা পায়। তো এই আনন্দ আসলে একটা লেখার ভেতর দিয়ে যখন পাঠক আনন্দ পায়, এর চেয়ে সৌরভ বা গৌরব কি থাকতে পারে? জি, আমরা পাতলাদার জন্য শুভকামনা জানাই, এবং আমরা নিশ্চয়ই। জানি যে পাতলাদার মাধ্যমে এই যে মানুষের যে চাওয়ার যে ইচ্ছার যে বহিঃপ্রকাশগুলো সেগুলো উঠে আসুক, এবং আমরা চাই যে পাতলাদা একদিন মোটাদা হয়ে উঠুক, নিশ্চয়ই। এবং সে তার স্বপ্নগুলো যাতে Right. বিকশিত হয়, এবং সেই সাথে বিকশিত হয় মনি হায়দারের যে লেখার যে সুপ্ত সম্ভাবনাগুলো সেগুলো। এবং আপনি দীর্ঘজীবী হন, এবং আপনি আমাদের মাঝে লিখতে থাকুন এরকম। এবং এই যে আপনাদের লেখার এই সময়ে এসে নতুন অনেক লেখক আসছে, এখন আমরা দেখছি যে বইমেলা আসলে প্রচুর লেখক আসছে, সেই নতুন লেখকদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? আমি জীবনের লেখা নিয়ে কারো কাছে কোনো পরামর্শ চাই নাই, আর আমি পরামর্শ চাইতে বা দিতে খুব অপছন্দ করি। আমি মনে করি প্রত্যেক মানুষ তার নিজের বুদ্ধি, বিবেক, বিবেচনা এবং অভিজ্ঞতার ভেতর দিয়ে এগোয়। তো এই ক্ষেত্রে আমাদের যে ওস্তাদ জি, সৈয়দ শামসুল হক, জি। আমাদের কথা সাহিত্যে, আমাদের কবিতার, আমাদের নাটকের যে জি। বিস্ময়কর এক প্রতিভা, তাকে প্রশ্ন করা হয়েছিল যে এই তরুণরা বা নতুনরা কিভাবে লিখবে। সে বলছে যে লেখার সবকিছু বিষয় হচ্ছে তিনটা শব্দ, কি? পড়ো, পড়ো এবং পড়ো। কেমন একজন লেখক, আমি যেখানে এসেছি এটা কিন্তু পড়তে পড়তে এখানে এসেছি। আমি এখনো প্রতি রাতে দুইটা একটা গল্প পড়ি, একটা নাকি একটা কিছু পড়ি। আমি পড়ার মধ্যে ক্রমাগত পড়ার মধ্যে থাকি, এবং আমাকে নবায়ন করি, এবং প্রত্যেকটা মুহূর্ত, প্রতিটা বিন্দু আলাদা। এই বিন্দু থেকে ওই বিন্দু, এই তোমার এখান থেকে বেরিয়ে গেলেই কিন্তু আলাদা। নিশ্চয়ই। সেই আলাদা আলাদা খণ্ড খণ্ড অনুভূতিকে ধারণ করে এগিয়ে গেলে, এবং খোলা চোখে দেখতে হবে চারপাশটা, পথে একটা ধুলো যেন তার চোখ থেকে এড়িয়ে না যায়, তাহলে সেই লেখক হয়ে উঠবে। আর পাঠকদের জন্য কি বলবেন? এখন তো অনলাইনের যুগে সবাই বলছে যে পাঠকে হাহাকার করছে। আসলে তেমন আসলে কি সত্যি কি পাঠক কমে গেল, নাকি আমাদের আসলে কিছু করার আছে, বা কোনো একটা, বা পাঠকদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে? শুধু একটাই যে প্রিয় পাঠক, বাংলা ভাষার পাঠক, আপনারা যারা যে যেখানে আছেন, আপনি তো বই পড়বেনই, আপনার সন্তানকে, আপনার ভাগনাকে, ভাগ্নিকে, আপনার ভাতিজাকে, এদেরকে সকলকে বই পড়তে উদ্বুদ্ধ করুন। হ্যাঁ, টেকনোলজি আসবে, কিন্তু হাতের কাছে একটা বই নিয়ে পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টে পড়ার যে আনন্দ, যে সুখ, এবং শব্দের সঙ্গে নিজের যে একটি সম্পর্ক তৈরি করা, এই সুখ আপনি পৃথিবীর কোথাও পাবেন না, সে যত বড় টেকনিক আসুক না কেন পৃথিবীতে। কেমন? তো সুতরাং বই কিনুন, বই পড়ুন, এবং আপনার চারপাশের যারা আছে তাদেরকে বই পড়তে উদ্বুদ্ধ করুন। এবং আরেকটি বিষয়, 1971 সালকে যেন আমরা কখনো না ভুলি, এবং যারা 1971 সালের বিরুদ্ধে কথা বলে, মনে রাখতে হবে ওরা এই জাতি রাষ্ট্রের শত্রু। আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা শত্রুর সঙ্গে থাকবো না বন্ধুর সঙ্গে থাকবো। জয় হোক আপনাদের। ধন্যবাদ মনি হায়দার, কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার কথার সাথে আমরা মিলিয়ে বলতে চাই যে পাঠকদের উদ্দেশ্যে যে কথাটি আপনারা বললেন, এই বই পড়ার জায়গাটি, পাঠকরা নিশ্চয়ই আমাদের আরও পাঠক সৃষ্টি হবে, এবং সৃষ্টি হওয়ার মাধ্যমে বাংলা ভাষা আরও বেশি সমৃদ্ধ হবে, এগিয়ে যাবে আপনাদের মতো লেখকদের হাত ধরে। মনি হায়দার, আপনাকে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিতে চাই। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী আয়োজন দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।